নমস্কার, আমি সুপর্ণা। আজ আমি আপনাদের শোনাবো তারাপদ রায়ের রম্য রচনা ভাগ্যফল। যদি আমার এই গল্প পাঠ আপনাদের ভালো লাগে তাহলে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। চলুন শুরু করা যাক। ভাগ্যফল। এই গল্প অনেকদিন আগেকার। রবিবারের সকালবেলা উকিলবাবু তার বাইরের ঘরে বসে মক্কেলদের কাজ করছিলেন। এমন সময় এক জ্যোতিষ ঠাকুর এলেন। সে আমলে জ্যোতিষরা আজকের জ্যোতিষীদের মতো প্যান্ট শার্ট বা ধুতি পাঞ্জাবি পরতেন না। মাথায় টিকি, কপালে ফোঁটা, পরিধানে গেরুয়া বা রক্তাম্বর, হয়তো বা পায়ে কাঠের খড়ম, হাতে সিঁদুর মাখা তুলোট কাগজ। তাদের দেখলেই চেনা যেত। তারা কাল ভদ্রে সংসারী মানুষদের দর্শন দিতেন। তাদের দেখা পেতে হলে নির্জন বটতলায় অথবা পোড়া মন্দিরে আমাবস্যার সন্ধ্যাবেলা অথবা গলির গলির তস্য গলিতে বেনারস শহরের গোলক ধাঁধায় খোঁজ করতে হতো। আজকালকার মতো যে কোনো গয়নার দোকানের দোতলায় চেম্বার ঢুকে গেলেই তাদের দর্শন পাওয়া যেত না। সে কথা পরে বলছি, আগে এই গল্পটা বলি। উকিলবাবু জ্যোতিষ ঠাকুরকে দেখে যথাসাধ্য সম্ভ্রম প্রদর্শন করে ইতস্তত করলেন না এবং কিছুক্ষণ কথাবার্তা কুশল বিনিময়ের পরে নিজের ডান হাতটি জ্যোতিষীর হাতে সমর্পণ করলেন। জ্যোতিষী তার নামাবলীর ঝোলা থেকে একটি আতস কাঁচ বার করে খুব খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলেন। অনেকক্ষণ দেখার পর জ্যোতিষীটি খুব নিম্ন কণ্ঠে, যেন খুব গোপন কথা শোনাচ্ছেন এমনভাবে বেশ আত্মপ্রত্যয়ের সঙ্গে বললেন, আপনার মাতা ঠাকুরী গত শীতে মারা গেছেন। উকিলবাবু কিছু বললেন না, চুপ করে রইলেন। কিন্তু ততক্ষণে গণক ঠাকুর উকিলবাবুর হাত দেখে তার আদি অনন্ত ভূত ভবিষ্যৎ বর্তমান জেনে গেছেন। প্রায় স্বগোক্তির মতো গড়গড় করে বলে যাচ্ছেন, বড় মেয়েটির বিয়ে দিয়েছেন পশ্চিমে, শিগগিরই বাচ্চা হবে, অথচ সপ্তাহ দুয়েক চিঠি পাননি, খুব চিন্তিত আছেন। আপনার গৃহিণীর শরীরটা আজ কিছু হলো ভালো যাচ্ছে না। আপনি নিজেও কয়েকদিন আগে আদালতের সিঁড়ির ওপর হোঁচট খেয়ে বেশ কাহিল হয়েছিলেন, এখনো গোড়ালিতে ব্যথা আছে। উকিলবাবু এ কথার পর নিজের দুপায়ের গোড়ালির দিকে তাকাতে লাগলেন, অপেক্ষা করতে লাগলেন গণক ঠাকুরের অনিবার্য মন্তব্যের জন্য। অবশেষে যখন গণক ঠাকুর আসল কথায় এসে বললেন, আপনার এখন সময় খারাপ যাচ্ছে, আপনার শনি আর রাহু, তখন উকিলবাবু একবার খুব জোরে কেসে উঠলেন। উকিলবাবুর কাশি শুনে জ্যোতিষ ঠাকুর বাধ্য হয়ে প্রশ্ন করলেন, কিছু ভুল বললাম? উকিলবাবু কাশি থামিয়ে রীতিমতো বিস্মিত দৃষ্টিতে জ্যোতিষীর দিকে তাকিয়ে বললেন, না ঠিক ভুল নয়, তবে। জ্যোতিষী বললেন, তবে? অবশেষে উকিলবাবু পরিষ্কার করে বললেন, দেখুন কি আশ্চর্য, সবই ঠিকঠাক, খুবই মিলে গেছে, কিন্তু এগুলো একটাও আমার নয়। সমস্ত জ্যোতিষবাবু বললেন, আপনার নয় মানে? উকিলবাবু বললেন, আপনার সমস্ত কথা অক্ষরে অক্ষরে মিলে গেছে, কিন্তু সেটা হলো এই গলিরই ওই মাথার ৫৭ নম্বর বাড়ির মহেশ উকিলের সম্পর্কে, আর আমার বাড়ির নম্বর ২৭। আমি হলাম মহিম উকিল। সব জ্যোতিষী যে এরকম আগে ভাগে খোঁজ খবর করে জেনে নিয়ে ভবিষ্যৎবাণী করেন তা কিন্তু নয়। এরা অনেকেই তীক্ষ্ণ অনুমানের ওপর নির্ভর করে। একবার ট্রাম থেকে নামতে গিয়ে চোট খেয়েছিলাম। এক শৌখিন জ্যোতিষ আমাকে বলেছিলেন, বাঁদিকের দরজা দিয়ে নামতে গিয়ে আপনি? বললাম, হ্যাঁ তাই। ভদ্রলোক অনেকক্ষণ আমার দু হাত উল্টে পাল্টে দেখে চলন্ত যানের বাঁদিকের দরজা সম্পর্কে সাবধান করে দিয়ে গেলেন। ভদ্রলোক চলে যাওয়ার পর মুহূর্তে আমার খেয়াল হলো ট্রাম গাড়ির ডান দিকের কোনো দরজা নেই, ক্ষণকালে ছিল না, সব দরজাই বাঁ দিকে, এবং এর জন্য কোনো জ্যোতিষীর বিচার দরকার পড়ে না। অসংখ্য বাঙালির নাম ইংরাজি এস অক্ষর দিয়ে আরম্ভ।
সুতরাং কোনো জ্যোতিষী যদি আপনার ললাট কিংবা কররেখা নিদেন পক্ষে রাশি নক্ষত্র গভীরভাবে বিবেচনা করে বলেন আপনার জনৈক ঘনিষ্ঠ বন্ধুর নাম এস দিয়ে আরম্ভ কিংবা এস আদ্য অক্ষর দিয়ে নাম বিশিষ্ট আপনার একজন শত্রু আছে, তাহলে চমকিত বা বিস্মিত হওয়ার কিছুই নেই। তেমনি আপনার বয়স যদি 40-50 বা জন্ম হয়ে থাকে বাংলাদেশের মফস্বলে, তাহলে আপনার সম্পর্কে অনায়াসে দুটি অতীতবাণী করা সম্ভব। এক, আপনি অল্প বয়সে ভীষণ জ্বরে ভুগেছেন, ম্যালেরিয়া, টাইফয়েড কিংবা সান্নিপাতিক। 2 হলো একবার আপনি জলে ডুবে প্রায় মরতে মরতে বেঁচে গিয়েছেন। আর মধ্যবয়সিনী পাচিকা, আপনি যে বিয়ের আগে একবার প্রথম যৌবনে প্রেমে পড়েছিলেন, সেই প্রেমিক যে আপনার পাশের বাড়িতেই থাকতেন, চিকন বুদ্ধিদীপ্ত চেহারা ছিল, তার আপনার উষ্ণ করতল হাতে ধরার আগেই এ কথা রয়ে সয়ে বলে দেওয়া যায়। 10 জনের মধ্যে 9 জনের ক্ষেত্রে মিলবেই। জ্যোতিষ সংখ্যা খুব বেড়ে গেছে ইদানিং। প্রত্যেক আড্ডায়, প্রত্যেক অফিসে এক বা একাধিক ভবিষ্যৎ দ্রষ্টা। এছাড়া প্রতি পাড়ায়, প্রতিটি গলিতে আছেন একজন করে লোকাল জ্যোতিষী। অনেক সময়ই দেখা যায় দুজন জ্যোতিষী মুখোমুখি বসে পরস্পরের ঠিকুজি বিচার করছেন। এই বিচারের ফলাফল উভয় ক্ষেত্রেই প্রায় একই রকম, অর্থাৎ এখন সময়টা খুব ভালো যাচ্ছে না, তবে সামনে বছরখানেক, বছর দেড়েকের মাথায় ভালো সময় আসছে। আর যদি সব ঠিকঠাক যায় 3 বছরের মধ্যে ভাগ্য তুঙ্গে। অধিকাংশ লোকেরই, বিশেষ করে যখন একজন ভাগ্য নিয়ে মাথা ঘামায়, ধারণা যে তার বর্তমান সময়টা ভালো যাচ্ছে না, সে অদূর ভবিষ্যতেই গোলাপি সুদিনের স্বপ্ন দেখে। 30 বছরের কোনো কেরানিকে যদি বলেন যে 60 বছরে রাজা হবে, সে যতটা খুশি হবে, তার চেয়ে যদি বলা হয় সে 34 বছর বয়সে বড়বাবু হবে, তাহলে সে অনেক বেশি খুশি হবে। হাত দেখেই হোক, ঠিকুজি দেখেই হোক, সমস্ত গণৎকারেরই শেষ পর্যন্ত যা বলেন তার সারমর্ম হল বাল্যকালে মৃত্যুযোগ থেকে রক্ষা, প্রথম যৌবনে ব্যর্থ প্রেম, এখন সময়টা তেমন ভালো নয়, সামনের কয়েকটা ফাঁড়া, 2টো বাধা, 3 জন শত্রু, তবে ভালো দিন এলো বলে। অনেক সময় শোনা যায় হাত দেখে বা মুখ দেখে কোনো জ্যোতিষী নাকি জন্ম সময় ও তারিখ বলে দিতে পারেন। এই ব্যাপারটি আমি কখনোই যাচাই করে দেখিনি, তবে এই সূত্রে এক দক্ষিণ ভারতীয় অধ্যাপকের কথা মনে পড়ছে। এই চিরকুমার তীক্ষ্ণদী বিজ্ঞানের অধ্যাপক তার সারা জীবনে সঞ্চিত অর্থ দান করবেন সেই জ্যোতিষীকে, যিনি 10টি অজ্ঞাত পরিচয় ব্যক্তির ঠিকুজি দেখে বলে দিতে পারবেন কোনটি স্ত্রীলোকের ঠিকুজি, কোনটি পুরুষের ঠিকুজি, এবং এর মধ্যে কে কে মৃত। যতদূর জানি এখনো কোনো দাবিদার মেলেনি। জ্যোতিষীর প্রতি দুর্বলতা লোকের মধ্যে কিন্তু ক্রমশ বেড়েই চলেছে। পুলিশের গোয়েন্দা, আধুনিক লেখক, ইঞ্জিনিয়ার, ডাক্তার, এমনকি রাজনৈতিক নেতা, বিপ্লবী উগ্রপন্থীর হাতের আঙুলে পাথর বসানো আংটি দেখা যাচ্ছে। বিলেতে মনস্তাত্ত্ববিদরা যে ভূমিকা পালন করেন, এদেশে জ্যোতিষীরাও সম্ভবত তাই করছেন। দুর্বল মানুষ তার ভয়, দুশ্চিন্তা ও অনিশ্চয়তার জীবনে একজন বিশেষজ্ঞের পরামর্শদাতার প্রয়োজন বোধ করেন। আমাদের দেশে জ্যোতিষীরা সেই প্রয়োজন মেটাচ্ছেন। তা মেটান। আমি এই প্রাচীন নিষ্ঠুর গল্প দিয়ে ভাগ্যফল শেষ করি। জ্যোতিষী রাজার হাত দেখে বললেন, আয়ু আর বেশি নেই। রাজা আতঙ্কিত। পাশে সেনাপতি ছিলেন, বললেন, তাই নাকি? তা গণক ঠাকুর, আপনার আয়ু কত? গণক ঠাকুর বললেন, তা আরও 30 বছর। সেনাপতি সঙ্গে সঙ্গে জ্যোতিষীর গলা তলোয়ারের দিক কেটে ফেললেন। তারপর রাজা বললেন, ইয়োর এক্সেলেন্সি, দেখলেন তো 30 বছর আয়ুর ব্যাপারটা? খামোখা এসব কথা বিশ্বাস করবে না।